আব্বু, কি হয়েছে রে মা? এভাবে চেঁচামেচি করতেছিস কেন? আমার ড্রয়ারের ভিতরে টাকা রাখা ছিল, টাকাগুলো কে নিয়েছে? এটা আমি কি করে জানবো রে মা? আমি তো আর তোর রুমে আসি নাই। সকালে একবার মেঘ এসেছিল তোকে ডাকার জন্য, তুই উঠিস নাই তাই সে চলে গেছে। তাহলে বাসার চাকরটাই চুরি করেছে। আজকে বোঝাবো আমার টাকা চুরি করার মজা কেমন। এই বলে খাদিজা চলে গেল নিচে। মেঘকে রান্নাঘর থেকে শার্টের কলার ধরে টেনে টেনে ড্রয়িং রুমে নিয়ে আসলো আর বলতে লাগলো, এই চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস কে দিয়েছে? আমাদের বাড়িতে থেকে আবার আমাদের বাসায় চুরি করতেছিস? ম্যাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি আপনার ঘর থেকে টাকা চুরি করতে যাব কেন? আমি যার নুন খাই তার কেন ক্ষতি করতে যাব? তোদের ভালো করেই চেনা আছে। এই বলে খাদিজা মেঘের গালে 4টে চড় মেরে দিল। খাদিজার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে তার মেয়ের কাণ্ড কারখানা, কিন্তু তিনি কিছুই বলতে পারবে না, কারণ সে কিছু বলতে গেলে তার মেয়ে এই বাড়ি থেকে চলে যাবে। রহিম চাচা, রহিম চাচা, আপনার লাঠিটা নিয়ে আসেন তো তাড়াতাড়ি। কি হয়েছে মামুনি? তুমি মেঘকে এভাবে মারতেছো কেন? মেঘ কি করছে তোমার? সেটা আপনার না জানলেও চলবে রহিম চাচা। আপনি আপনার কাজ করেন গিয়ে। এইখানে দাঁড়িয়ে থেকে তামাশা দেখতে হবে না কারো। এই বলে খাদিজা লাঠিটা দিয়ে মেঘকে মারতে লাগলো। মেঘ বারবার খাদিজার পায়ে ধরে মাপ চাইতেছে, কিন্তু খাদিজার সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। 2 ঘন্টা মারার পর খাদিজা মেঘের পেট বরাবর সজোরে এক লাথি মারল। মেঘ মা গো বলে চিৎকার করে উঠল, কিন্তু খাদিজা সেই দিকে খেয়াল না করে সোজা কলেজের দিকে রওনা হলো। এইদিকে রহিম চাচা মেঘকে মাটি থেকে তুলতে যাবে, এমন সময় দেখতে পেল মেঘের পেট থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে রহিম চাচা চিৎকার করে বলতে লাগলো, স্যার, মেঘের অবস্থা খুবই খারাপ। মেঘের পেট থেকে রক্ত বের হচ্ছে অনেক। এখনই যদি হাসপাতালে না নিয়ে যাওয়া হয় তাহলে মেঘ মারাও যেতে পারে। কি বলতেছো এসব? চলো তাড়াতাড়ি মেঘকে হাসপাতালে নিয়ে যাই। এই বলে রহিম চাচা আর চৌধুরী সাহেব মেঘকে তুলে গাড়িতে উঠিয়ে দিল। ড্রাইভার ড্রাইভ করতেছে, চৌধুরী সাহেব বসে আছে মেঘের পাশে। মেঘের পেট থেকে অনবরত রক্ত বের হচ্ছে, কোনো কিছু দিয়েই আটকিয়ে রাখা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে মেঘকে নিয়ে চলে আসলো হাসপাতালে। ডাক্তার, ডাক্তার প্লিজ মেঘকে একটু দেখেন। ওর পেট থেকে অনবরত রক্ত বের হচ্ছে, কিছুই করতে পারছি না আমরা। আপনারা প্লিজ এইখানে দাঁড়ান, আমরা দেখতেছি কি করা যায়। নার্স, নার্স, ওনাকে এক্ষুনি অপারেশন রুমে নিয়ে যাও আর অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখো। আমি আসতেছি এক্ষুনি। ডাক্তার চলে গেল। এইদিকে খাদিজা রাস্তা দিয়ে ফুল গিয়ারে ড্রাইভ করে চলে গেল কলেজে। গাড়িটা পার্কিং করে খাদিজা তার বান্ধবীদের কাছে গিয়ে বসতেই তার বান্ধবীরা বলতে লাগলো, কিরে, আজকে এত রেগে আছিস কেন রে? বাসায় কিছু হয়েছে নাকি? আর বলিস না, আমাদের বাসায় থাকে, আমাদের বাসায় খায়, আবার আমাদের টাকাই চুরি করে। বলতো কি করার? ভাবছিলাম আজকে তোদের নিয়ে ঘুরতে যাব, ওই টাকাটা চুরি করে নিয়ে গেছে চোরের বাচ্চা। এই বলে খাদিজা তার ব্যাগটা খুলতেই দেখতে পেল তার রাখা সেই টাকাগুলো। এটা দেখে চুপচাপ বসে আছে দেখে খাদিজার বান্ধবী বলে উঠল, কিরে, তোর আবার কি হলো? এভাবে চুপ করে গেলি যে, কোনো কথা বলছিস না কেন? আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি রে বান্ধবী। এখন কি করব বলতো? কি ভুল করেছিস আমাকে সব খুলে বল, দেখি একটা সলিউশন বের করতে পারি কিনা। টাকাগুলো আমার ব্যাগেই আছে। আমি ছেলেটাকে অনেক মার মেরেছি। এখন কি করি বলতো? তুই কখনো কোনো কাজ দেখে শুনে করিস না। এখন ছেলেটা কেমন আছে কে জানে। চল তাড়াতাড়ি বাসায় গিয়ে দেখে আসি ছেলেটাকে। এত পিরিত দেখাইতে হবে না। আব্বু বাসায় আছে, আব্বু দেখবে নে। চল ক্লাসে যাই। এই বলে খাদিজা ক্লাসে চলে গেল। অন্যদিকে ডাক্তার অপারেশন থিয়েটারের ভিতর থেকে বাহিরে বেরিয়ে এসে চৌধুরী সাহেবের হাতে একটা কাগজ নিয়ে বলতে লাগলো, এই কাগজে সাইন করে দেন। অপারেশন করাতে গিয়ে যদি ছেলেটা মারা যায় তাহলে আমাদের কিছু করার নেই। ছেলেটার এমন জায়গায় আঘাত পেয়েছে আমি কখনোই ভাবতে পারিনি যে এই কম বয়সে ছেলেটা এত বড় দুর্ঘটনার শিকার হবে। ডাক্তার কি হয়েছে খুলে বলেন তো শুনি।
এখন খুলে বলার সময় নেই। এই কাগজে সাইন করে নিচে 10 লক্ষ টাকা জমা দিয়ে বলবেন আমাকে জানিয়ে দিতে। আমি অপারেশন রুমেই আছি। ঠিক আছে ডাক্তার, আমি এক্ষুনি টাকাগুলো জমা দিয়ে দিচ্ছি। আর আপনি যে করে হোক না কেন ছেলেটাকে সুস্থ করে তোলেন, ওর সাথে আমার অনেক কথা আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, আপনি শুধু আল্লাহকে ডাকেন। একমাত্র আল্লাহ তাআলা তাকেই সুস্থ করে দিতে পারে। এই বলে ডাক্তার অপারেশন থিয়েটারের ভিতরে চলে যায়। চৌধুরী সাহেব তার টাকাগুলো দিয়ে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে। প্রায় 5 ঘন্টা চলে গেল, ডাক্তারটা এখনো বের হয় নাই। বিকালে চৌধুরী সাহেবের ফোনে যেন কার কল আসলো। পকেট থেকে ফোনটা বের করে দেখে তার মেয়ে ফোন দিয়েছে। কলটা কেটে ফোনটা আবার পকেটে রেখে দিল। কিছুক্ষণ পর আবার ফোনটা বেজে উঠল চৌধুরী সাহেবের। কলটা রিসিভ করে বলতে লাগলো, কি চাস তুই এখন? আর একজনকে মেরে হাসপাতালে ভর্তি করেছিস, এখন কি তুই আমাকেও মারতে চাস নাকি? বাড়ি থেকে বেরিয়ে যা বলতেছি। এই বলে চৌধুরী সাহেব চিৎকার করে কথাগুলো বলতে লাগলো ফোনে খাদিজাকে। চিৎকার করে কথা বলার কারণে চৌধুরী সাহেবের বুকে ব্যথা ওঠে। এটা দেখে রহিম চাচা তাড়াতাড়ি ডাক্তারকে বলে চৌধুরী সাহেবকে কেবিনে ভর্তি করিয়ে দেয়। কিছুক্ষণ পর খাদিজা আসলো হাসপাতালে। রহিম চাচার পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, চাচা, আব্বু কোথায়? কি চাও মামুনি তুমি এখানে? দুজন তো ভর্তি আছে, আরো কিছু লাগলে বলো, সবকিছুই দিয়ে দেই। তোমার মা যেমন ছিল ঠিক তুমিও তেমনই হয়েছ। মানুষ বলে না কুত্তার লেজ কখনোই সোজা হয় না, ঠিক তেমনিও কখনোই ভালো হবে না তুমি। এইসব কথাগুলো বলে রহিম চাচা চেয়ারে বসে পড়ে। খাদিজা অঝরে কান্না করতেছে। তার কান্না থামানোর মতো পাশে কেউ নেই। খাদিজা উঠে দৌড়ে চলে গেল বাহিরে। গাড়িটা নিয়ে সোজা তার মায়ের বাসায় চলে গেল। কলিং বেল দিতেই খাদিজার মা দরজা খুলে দিল। খাদিজাকে এমন সময় দেখে বলতে লাগলো, কিরে মা, তুই কান্না করছিস কেন? তোর বাবা কি তাকে কিছু বলেছে নাকি? এ আসলে আম্মু কি হয়েছে আমাকে সব খুলে বল। আসলে আম্মু আমাদের বাসায় একটা কাজের ছেলে ছিল, তাকে আমি বিনা কারণেই মেরেছি। সে হাসপাতালে ভর্তি আছে, সাথে আব্বুও ভর্তি আছে। আমি হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু আব্বু আমাকে অনেক কিছু বলেছে। চল তো আমার সাথে, আজকে তোর আব্বুকে দেখে ছাড়বো। চল তুই। আম্মু, এখানে আব্বু কোনো দোষ করে নাই, সব দোষ আমার ছিল। আমি আব্বু আর ওই ছেলেটাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। এখন কি করব বুঝতে পারছি না। চল তোর আব্বুকে দেখে আসি। তুমি যাও, আমি যাব না। আমার কিছুই ভালো লাগছে না, তুমি একাই চলে যাও। তোকে যেতে বলেছি আমার সাথে, তুই যাবি আর কোনো কথা বলবি না, এই বলে দিলাম। খাদিজা আর খাদিজার মা চলে গেল হাসপাতালে। গিয়ে দেখে চৌধুরী বাসার দারোয়ান বাহিরে বসে আছে। দারোয়ান খাদিজা ও তার মাকে দেখে বলতে লাগলো, আবার কেন এসেছেন এইখানে আপনারা দুজন? একবার তো আপনার মেয়ে তার বাবাকে ভর্তি করেছেন, এখন কি আপনিও চাইছেন মেরে ফেলার জন্য? রহিম চাচা, মুখ সামলে কথা বলবেন। আপনি বাসার চাকর, চাকরের মতো থাকবেন। সরেন সামনে থেকে। দেখেন ম্যাম, আমি দারোয়ান ঠিক আছে, তবে আমি কখনোই আমার মালিকের ক্ষতি হতে দিতে পারি না, তাই না? আপনাকেও ঢুকতে দেব না, ভিতরে যা খুশি করতে পারেন। বাহিরে চিল্লা চিল্লি শুনে খাদিজার বাবা কেবিন থেকে বেরিয়ে দেখতে পেল খাদিজা ও তার মা দাঁড়িয়ে আছে। এটা দেখে বলতে লাগলো, খাদিজা, ওনাকে বলে দে এখান থেকে চলে যেতে। আমি ওনার মুখ দেখতে চাই না। ভালোই ভালোই বলতেছি, চলে যেতে বল। তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। হাসান সাহেব, আমি কিন্তু এখনো আপনার স্ত্রী আছি, সেটা ভুলে যাবেন না। আমি আমার স্বামীকে দেখার জন্য এসেছি। তুমি তাও আবার আমার স্ত্রী? আসলে নার্গিস, তোমার সাথে সব সম্পর্ক আমার আরো 10 বছর আগে শেষ হয়ে গেছে। আমি আর চাই না ওইসব মনে করতে। তুমি চাইলে তোমার মেয়েকে নিয়ে যেতে পারো। 9 বছর তো কোলে পিঠে মানুষ করলাম, কিন্তু সে মানুষের মতো মানুষ করতে পারলো কি? তোমার মতো তার শরীরে রাগ জেদ সবটাই আছে। এইসব বলতেছে হাসান সাহেব দরজার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পাশ থেকে ডাক্তার বলে উঠল,
হাসান সাহেব, আপনি উঠে এসেছেন কেন? এখন আপনার রেস্টের প্রয়োজন। আপনি প্লিজ বেডে গিয়ে শুয়ে থাকেন। আর আপনাদের বলতেছি, আপনারা প্লিজ এইখানে উচ্চস্বরে কথা বলবেন না, কারণ এটা হাসপাতাল। আপনাদের জন্য আরও মানুষের ক্ষতি হচ্ছে। ঠিক আছে ডাক্তার, আপনি যান। আমার আর উচ্চস্বরে কথা বলবো না। ডাক্তার চলে গেল। হাসান সাহেব কেবিনে গিয়ে বেডের উপর শুয়ে পড়ল। কিছুক্ষণ পর খাদিজা রুমে ঢুকে হাসান সাহেবের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আব্বু, ও আব্বু, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি আর কখনোই এমন কাজ করব না। প্লিজ আব্বু, আমাকে এবারের মতো মাফ করে দাও। মারে, তুই যে কাজটা করেছিস সেটা খুব খারাপ কাজ হয়েছে রে মা। ছেলেটা এতিম, এমনিতেই তোর অত্যাচারে কাউকে কিছু বলে না, কিন্তু মাঝরাতে ঠিকই মোনাজাতে বসে বসে কান্না করে। তুই না দেখলেও আমি দেখি, তোকে কিছু বলতে পারি না। তুই যদি আমাকে ছেড়ে চলে যাস এর জন্য। মেঘ এখন কেমন আছে তুমি জানো নাকি? আমি ওর কাছে মাফ চাইবো। আব্বু, মেঘ কি আমাকে মাফ করবে? মারে, আমি জানি না রে, তবে মেঘের মতো আর 5টা ছেলে হয় না। তুই যা বলিস না কেন, তাকে ছোট থেকে আমি দেখে এসেছি, সে কখনোই তার কষ্ট কাউকে শেয়ার করে না। পাশের কেবিনে গিয়ে দেখ, মেঘ আছে। ঠিক আছে আব্বু, আমি যাইতেছি, দেখি ওর জ্ঞান ফিরেছে নাকি। খাদিজা চলে গেল মেঘের কেবিনে। প্রবেশ করতেই দেখতে পেল একটা নার্স তার মাথায় হাত বুলিয়ে দিতেছে। এটা দেখে খাদিজার কেমন জানি লাগলো, কিন্তু কিছু বলল না। খাদিজাকে দেখে নার্স উঠে গেল আর বলতে লাগলো, ম্যাম, আপনি কে আর এখানে কি করেন? উনি আমার বাসায় কাজ করে, তা একটা কথা বুঝলাম না, আপনি ওর মাথায় হাত বুলিয়ে দিতেছেন কেন? এটার উত্তর দেন। ম্যাম, আমরা নার্স, এটা ভুলে যাবেন না। রোগীর সকল সেবা যত্ন আমাদের করতে হয়। ওনার মাথা ব্যথা করছিল, তাই আমি ওনার কপাল এবং চুলগুলো হালকাভাবে টেনে দিচ্ছিলাম। ও আচ্ছা, তা ওর কি জ্ঞান ফিরেছে নাকি? জি ম্যাম, ওনার জ্ঞান ফিরেছে, তবে এখন উনি ঘুমাচ্ছে। ওনাকে বিরক্ত করবেন না আশা করতেছি। ঠিক আছে, আপনি যান, আমি আছি এইখানে। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনাকে ডাক দিব, আর অনুমতি ছাড়া কেবিনে প্রবেশ করবেন না। ঠিক আছে, তবে আর 45 মিনিট পর আমি আবার আসবো। ওনাকে একটা ইনজেকশন পুশ করতে হবে এর জন্য। ঠিক আছে, তখন আইসেন। এখন যান আপনি। নার্স চলে গেল। খাদিজা মেঘের পাশে বসে মেঘের হাতটা ধরতেই মেঘ কেঁপে উঠল। খাদিজা ছেড়ে দিল মেঘের হাতটা। কিছুক্ষণ পর আবার মেঘের হাতটা ধরে কান্না করতে করতে বলতে লাগলো, মেঘ, আমাকে মাফ করে দাও। আমি ভুল বুঝে এমন করেছি তোমার সাথে। আমি ভাবতে পারি নাই আমার জন্য আজকে তুমি হাসপাতালে ভর্তি থাকবে। প্লিজ মেঘ, আমাকে মাফ করে দাও। এইসব বলতেছে আর কান্না করতেছে। খাদিজার চোখের পানি মেঘের গাল বেয়ে পড়তে লাগলো। মেঘ চোখ খুলতেই দেখে খাদিজা তার হাত ধরে বসে বসে কান্না করতেছে। এটা দেখে মেঘ তাড়াতাড়ি তার হাতটা সরিয়ে নিয়ে বলতে লাগলো, ম্যাম, আপনি এখানে কি করেন? আর আমি হাসপাতালে আসলাম কখন? এই বলে মেঘ উঠতে যাবে, কিন্তু ব্যথায় হকচকিয়ে উঠল মেঘ। এটা দেখে খাদিজা বলতে লাগলো, উঠতে হবে না তোর, শুয়ে থাক তুই। আর কি খাবি বল। আমার জন্য কিছু খাবার আনতে হবে না, আমার পেট ভরা আছে, একটু আগেই খেয়েছি। আপনি খেয়েছেন তো ম্যাম? আমিও খাইছি। মেঘ কোনো কথা বলছে না, চুপচাপ শুয়ে আছে বেডে। খাদিজা আবার মেঘের হাত ধরতে যাবে, মেঘ নিজের হাত সরিয়ে নিল। খাদিজাও আর কিছু বলল না। কিছুক্ষণ পর নার্স আসলো। নার্সকে দেখে খাদিজা বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আবার এখানে এসেছেন? আমার রোগীকে আমি দেখতে আসবো, এতে আপনার কিছু হচ্ছে নাকি? না, হয় নাই। আপনার কাজ থাকলে আপনি কাজ শেষ করে চলে যান। আপনি একটু বাহিরে যান, রোগীকে চেক আপ করতে হবে আমার। আমি থাকলে অসুবিধা হয় কি? আপনি থাকলে অসুবিধাই।
নার্সের কথা শুনে খাদিজার আগে কটমট করতে করতে চলে গেল বাহিরে। নার্স মেঘকে ইঞ্জেকশন দিয়ে মেঘের কানে কানে কি যেন বলে চলে গেল নার্স। এটা বাহির থেকে খাদিজা খেয়াল করলো। খাদিজা ভিতরে এসে দেখতে পেল মেঘ ঘুমিয়ে আছে। এটা দেখে মেঘকে আর ঘুম থেকে জাগালো না। খাদিজা চলে গেল পাশের রুমে, গিয়ে দেখতে পেল তার মা আর বাবা বসে বসে কথা বলতেছে। আচ্ছা আব্বু, তুমি কি একজন নার্স রেখেছো মেঘের খেয়াল রাখার জন্য? যে মেয়েটা মেঘের খেয়াল রাখছে সে আমার পরিচিত, তাই তাকেই রেখেছি যাতে ভালোভাবে খেয়াল রাখতে পারে তার। কেন, সে কিছু করেছে নাকি তোকে? না, কিছু হয় নাই। আচ্ছা তোমরা দুজন কথা বলো, আমি বাইরে আছি। এই বলে খাদিজা চলে গেল নিচে, গিয়ে দেখতে পেল প্রায় 50টা গাড়ি হাসপাতালের পার্কের ভিতরে ঢুকেছে। এটা দেখে খাদিজা থমকে দাঁড়ালো আর মনে মনে ভাবতে লাগলো, ওনারা কারা আর এইখানে এসেছে কেন? ওরা তো আব্বুর পরিচিত কেউ না। এইসব ভাবতেছে খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে। লোকগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। এটা দেখে খাদিজাও তাদের পিছন পিছন উপরে উঠতে লাগলো। লোকগুলো মেঘের কেবিনের সামনে দাঁড়িয়ে গেল। এটা দেখে খাদিজা কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে, কিন্তু কিছুই বলছে না। মেঘের কেবিনের সামনে যেতেই দেখতে পেল একটা কোট পরা লোক আর নার্সটা কি নিয়ে যেন কথা বলতেছে। এটা দেখে খাদিজা ভিতরে যেতে যাবে, কিন্তু বডিগার্ডটা আটকিয়ে বলতে লাগলো, ম্যাম, আমাদের স্যার বের হওয়া অবধি আপনি ভিতরে ঢুকতে পারবেন না। এইখানে বসেন কিছুক্ষণ। কিন্তু ভিতরে পেশেন্ট আমার পরিচিত, তার খেয়াল রাখতে হবে, তার জন্য আমাকে তো ভিতরে যেতেই হবে। ম্যাম, আপনাকে যখন একবার বলেছি ভিতরে যেতে পারবেন না, যেতে পারবেন না, এত কথা বলেন কেন? খাদিজা বডিগার্ডের ধমক খেয়ে বসে আছে আর ভাবতেছে ভিতরে কি কথা হচ্ছে নার্সের সাথে। ওকে দিয়ে দেখতে যাবে কিন্তু দেখতে পারছে না। ভিতরে পর্দা দিয়ে জানালাগুলো ঢাকা ছিল। খাদিজা কিছু উপায় না পেয়ে বলতে লাগলো, না ম্যাম, আমরা কিছু জানি না, তবে আমাদের বস হচ্ছে মাফিয়া লিডার রাফিয়ান ভাই। আমরা সবাই ওনাকে ভাই বলেই ডাকি। ঠিক আছে। আর কিছু জানতে যাবে এমন সময় লোকটা বাহিরে বের হলো, মুখে মাস্ক, স্যুট পরা। খাদিজা ভিতরে গিয়ে দেখতে পেল নার্সটা বসে বসে ফোন টিপতেছে। নার্সকে দেখে জিজ্ঞেস করতে লাগলো, উনি এসেছিল কেন এই ক্যাবিনে? অনিটা আবার কে? আর কেবিনে তো কেউ আসে নাই, আমি তো ছিলাম এখানে। আসলে তো আমি দেখতে পারতাম। কিন্তু আমি বাহির থেকে স্পষ্ট দেখতেছি যে উনি ভিতরে ঢুকে আপনার সাথেই কি যেন কথা বলেছেন। সত্যি করে বলেন, কি বলেছেন? আপনার বিশ্বাস না হলে ওই যে সিসি ক্যামেরা আছে, কন্ট্রোল রুমে গিয়ে দেখতে পারে লোকে এসেছে নাকি আসে নাই। ঠিক আছে, আমি যাইতেছি। যদি মিথ্যা কথা হয় তাহলে আগে আপনাকে হাসপাতাল থেকে বের করব। ঠিক আছে, কইরেন, আগে গিয়ে দেখেন। খাদিজা চলে গেল কন্ট্রোল রুমে, গিয়ে দেখে একটা লোক বসে আছে। তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এক্সকিউজ মি মিস্টার ভাইয়া। ছেলেটা ঘুরে পিছনে তাকিয়ে দেখতে পেল খাদিজা দাঁড়িয়ে আছে। খাদিজাকে দেখে বলতে লাগলো, জি ম্যাম, বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? 302 নাম্বার রুমের সিসিটিভি ফুটেজ দেখাইতে পারবেন 10 মিনিট বা 15 মিনিট আগের? জি ম্যাম, অবশ্যই দেখাতে পারবো। এই দেখেন। খাদিজা দেখতে লাগলো কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে নার্সটা চেয়ারে বসে ফোন টিপছিল। খাদিজা আর কিছু না বলে বাহিরে চলে গেল। এইভাবেই কেটে গেল আরো 15টা দিন। আজকে মেঘকে রিলিজ করে দিবে। খাদিজা মেঘের পাশে বসে আছে এমন সময় ডাক্তার আর নার্স আসলো। ডাক্তার মেঘকে চেক আপ করে বলতে লাগলো, ওনার যদি আবার এমন হয় তখন ওনাকে আর বাঁচানো যাবে না। এইবার আল্লাহর রহমতে বেঁচে গেছি, পরের বার যদি এমন কিছু হয় তাহলে আমাদের আর কিছু করার নেই। এই নাও মেঘ, তোমার রিলিজের কাগজ, আর এই ওষুধগুলো ঠিক মতো খাবে, খাও, মিস দিও না। ঠিক আছে ডাক্তার। আপনি একটু কেবিনের বাইরে যান তো মেঘ, এর সাথে কিছু কথা আছে। আমার সামনে বলেন। আমার সামনে বলতে কি কোনো সমস্যা হচ্ছে নাকি? হবে, এটা সিগারেট, এর জন্যই আপনার সামনে বলছি না। তাহলে উনিও তো একটা মেয়ে, ওনার সামনে এইসব কি করে বলবেন? উনি একজন নার্স,
উনি এইসব জানেই, তার জন্য উনি থাকলেও সমস্যা নেই। আপনি একটু প্লিজ বাইরে যান। ঠিক আছে। খাদিজা বাহিরে চলে গেল। এইদিকে ডাক্তার মেঘের শরীরে হাত দিয়ে বলতে লাগলো, মেঘ, আজ পর্যন্ত কেউ তোমার শরীরে হাত তুলতে পারে নাই, আর তুমি কি না এই মেয়ের বাসায় চাকরের মতো থেকেছো? এটা কি করে হয়? দুলা ভাই, আমি যেটার জন্য এমন করছি আশা করি আগে থেকেই জানেন আপনি, আর বলতে হবে না। আমার কাজ শেষ হয়ে গেলে আমি নিজেই চলে যাব ওখান থেকে। আপু, তুমিও আমার জন্য চিন্তা করো না, আমার কাজ শেষ হবে, আমি আবার চলে যাব। ঠিক আছে, তবে আবার যদি এমন হয় তাহলে তো বুঝতেই পারছো কি হতে পারে। এইখানে বেশি চাপ যাতে না পড়ে সেই দিকে খেয়াল রাখবি। সেটা চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। আর মামুনি কেমন আছে? সে আসেনি? না, তোমার মামনিকে জানানো হয় নাই। সে জানলে জানোই তো তোমার জন্য কান্না করে, তাই তাকে বলি নাই কিছু। ভালো করছেন না বলে। দেখতে দেখতে 10টি দিন চলে গেল। মেঘকে নিয়ে সবাই বাসায় চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে আছে। রাত 3টে এমন সময় মেঘের পানি পিপাসা পেল। বোতলের দিকে তাকিয়ে দেখে পানি নেই। সিঁড়ি বেয়ে নিয়ে নামতেই দেখতে পেল কে যেন ফ্রিজ থেকে কি বের করতেছে। এটা দেখে মেঘ চুপি চুপি রান্নাঘরে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আঙ্কেল, চোর ধরেছি, চোর তাড়াতাড়ি আসেন। এই, আমি চোর না, আমি খাদিজা। আর তোর সাহস কি করে হলো আমার শরীরে হাত দেওয়ার? এই বলেই মেঘের গালে ঠাস ঠাস করে 2টা চর মারলো। মেঘের চোর চোর বলার শব্দে সবাই নিচে এসে দেখতে পেল যে খাদিজা মেঘকে চর মেরে বলতেছে, তোরা ফাঁক পেলেই মেয়েদের শরীরে হাত তুলিস, এটাই তোদের বড় অপরাধ। তোরা বাড়ির চাকর, তোদের লাই দিতে দিতে মাথায় তুলে ফেলেছে আব্বু। এই বলে খাদিজা আবারও সজোরে মেঘের পেটে দিল এক লাথি। মেঘ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ল। নিচের দিকে তাকাতেই দেখতে পেল যে তার পেট থেকে রক্ত বের হচ্ছে আবার। এটা দেখে চৌধুরী সাহেব দৌড়ে এসে মেঘকে বলতে লাগলো, মেঘ, কি হয়েছে আবার? না, কিছু হয়নি, আপনি গিয়ে ঘুমিয়ে থাকেন। তোমার পেট থেকে তো আবার ব্লিডিং হচ্ছে। চলো এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না, ডাক্তারের কাছে যেতে হবে না, আমি আমার রুমে গিয়ে ট্রিটমেন্ট করে নেব। এই বলে মেঘ উঠতে যাবে, দেখতে পেল যে তার রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। এটা দেখে চৌধুরী সাহেব তাড়াতাড়ি করে ফোন দিল হাসপাতালে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসলো। মেঘকে নিয়ে সোজা হাসপাতালে চলে গেল। অন্যদিকে খাদিজা তার রুমে বসে ভাবতে লাগলো, আমি রাগের মাথায় কি মেঘের পেটের ওইখানে আবার লাথি মেরে দিয়েছি? এইসব ভাবতে ভাবতে নিচে এসে দেখে কেউ নেই। ভাবছে সবাই হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু ফ্লোরের দিকে তাকাতেই দেখতে পেল রক্তে ভেসে গেছে ফ্লোর। এটা দেখে খাদিজার কিছুটা খটকা লাগলো। তাড়াতাড়ি করে তার রুমে গিয়ে ফোনটা নিয়ে তার বাবার ফোনে ফোন দিল। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। কয়েকবার ট্রাই করার পর ফোনটা রিসিভ করতেই খাদিজা বলতে লাগলো, আব্বু, তোমরা কোথায় আছো এখন? আমরা এখন হাসপাতালে আছি, আর তুই কখনোই আমার সামনে আসবি না। তোকে আমি আর দেখতে চাই না। কিন্তু আব্বু। খাদিজা আর কিছু বলতে পারল না। চৌধুরী সাহেব ফোনটা কেটে দিল। হাসপাতালে বসে আছে চৌধুরী সাহেব, আর তার পাশে বসে আছে একজন ভদ্রলোক। চৌধুরী সাহেব তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাশেদ রে, তোর ছেলেকে আমি ঠিক মতো রাখতে পারলাম না রে, আমাকে মাফ করে দিস রে। এখানে তো তোর কোনো অপরাধ নেই, তুই আমার পা ধরতেছিস কেন? ওঠ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিন্তু ডাক্তার তো বলেছে রে যে এইবারই শেষবার। যদি তোর ছেলের কিছু হয়ে যায় আমি নিজেকে মাফ করতে পারবো না রে। তুই কোনো চিন্তা করিস না, এটা আমার ছেলে, ওর শরীরে আমার রক্তই বয়ে গেছে। আমি জানি আমার ছেলে বেঁচে উঠবে। দেখ কি হয়। 2 জন বসে বসে কথা বলতেছে। এমন সময় অপারেশন থিয়েটারের ভিতর থেকে ডাক্তার বের হলো আর বলতে লাগলো, আব্বু, মেঘকে আমরা আর বাঁচাতে পারলাম না, মেঘ মারা গেছে। কি বলতেছে এইসব? ভেবেচিন্তে বলতেছে তো? আমার ছেলে কখনোই মারা যেতে পারে না, যতক্ষণ পর্যন্ত আমার ছেলে এই দেশ থেকে সকল অপরাধ না উঠিয়ে ছাড়ছে। কিন্তু আব্বু, মেঘ মারা গেছে, আপনি চাইলে আপনার মেয়েকে জিজ্ঞাসা করতে পারেন। হুমায়ুন, মেঘ এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি আসো।
হুমায়ুন তার স্ত্রীর কথা শুনে তাড়াতাড়ি ভিতরে চলে গেল। অপারেশনে আবার শুরু করলো। প্রায় 7 ঘন্টা অপারেশন করার পর সবাই অপারেশন থিয়েটারের ভিতর থেকে বের হলো মেঘকে নিয়ে। মেঘের মুখে মাস্ক পরা ছিল। এটা দেখে চৌধুরী সাহেব বলতে লাগলো, আজকে আমার মেয়ের জন্য মেঘের এই অবস্থা। আমি কি করে মাপ চাইবো মেঘের কাছে, বল রাশেদ? মাপ চাইতে হবে না, তুই শুধু দোয়া কর যাতে আমার ছেলে আবার আমার কোলে ফিরে আসে। দোয়া করি মেঘ যাতে আবার আমাদের মাঝে ফিরে আসে। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল, কিন্তু মেঘের জ্ঞান ফিরল না। এটা দেখে খাদিজার বাবা ডাক্তারকে বলতে লাগলো, আশা করতেছি আর 2-3 ঘন্টার মধ্যে মেঘের জ্ঞান ফিরবে। হুমায়ুন আর খাদিজার বাবা কথা বলতেছে এমন সময় মেঘ আস্তে আস্তে চোখ খোলে। হুমায়ুনকে ডাক দিয়ে বলতে লাগলো, দুলা ভাই, না তো, আমাদের মেঘ চোখ খুলেছে। এখন কেমন লাগতেছে মেঘ তোমার? এই তো ভালো দুলা ভাই। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তোমার মামুনি তো তোমার জন্য কান্না করেছে খুব। আমি ফোন দিয়ে বলতেছি তাকে নিয়ে আসার জন্য। ঠিক আছে, বলেন তাহলে। আঙ্কেল, আপনি কেমন আছেন? আমি মেঘ ভালো আছি। তোমার কাছে কি করে যে মাপ চাইবো বুঝে উঠতে পারছি না। আমার মেয়ের জন্য তুমি দুইবার হাসপাতালে ভর্তি হয়েছো, তার জন্য আমার মেয়ের হয়ে আমি মাপ চেয়ে নিচ্ছি। আর মাপ চাইতে হবে না। আপনাদের কারোর উপরই আমার রাগ নেই। আপনারা আমাকে ছোট থেকে লালন পালন করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। মেঘ আর চৌধুরী সাহেব কথা বলতেছে এমন সময় কেবিনে ছোট একটা মেয়ে ঢুকে বলতে লাগলো, চাচু। আরে মামুনি, তুমি চলে এসেছো? চাচু, তোমার কি হয়েছে? এখানে শুয়ে আছো কেন? চলো বাসায় যাবে। না আম্মু, তোমার চাচু অসুস্থ, এখন যেতে পারবে না। আরো কয়েকদিন পর যাবে তোমার চাচু। ঠিক আছে আম্মু, তবে আমি আজ থেকে চাচুর সাথেই থাকবো। আমি বাসায় যাব না। ঠিক আছে, যখন থাকবে তখন দেখা যাবে। এখন তোমার দাদুর সাথে বাসায় যাও, আমি আসতেছি একটু পর। ঠিক আছে আম্মু। মামুনি চলে গেল। মেঘ তার বোনকে ডেকে বলতে লাগলো, আপু, আমার ফোনটা কোথায়? আর আমার মানিব্যাগ কি এখানেই আছে নাকি বাসায় আছে? এটা তো জানি না, একটু অপেক্ষা করো, আমি জিজ্ঞেস করে আসতেছি রিসেপশনে। ঠিক আছে, যাও তাহলে। মেঘের বোন চলে গেল নিচে। কিছুক্ষণ পর এসে বলতে লাগলো, এই নে তোর মানি ব্যাগ আর ফোন। আচ্ছা আপু, তুমি আব্বু আর আঙ্কেলকে বলে দাও তারা বাসায় চলে যেতে। আমি আমার বাসায় চলে যাব, এখানে আর থাকবো না। দেখ ভাই, পাগলামো করিস না। তোর সেলাই এখনো ভালো হয় নাই, কিন্তু বেশি নড়াচড়া করলে আবার সমস্যা হতে পারে। কয়েকটা দিন এইখানে থাক, এরপর না হয় যাস যেখানে ইচ্ছে সেখানে। না আপু, আমি আজকেই চলে যাব রাতে। আমার যা যা ওষুধ খাওয়ার দরকার তুমি একটা ব্যাগে ভরে দিয়ে দাও, আমি খেয়ে নিব না। প্লিজ ভাই, তুই তো কখনোই আমার কথা শুনিস না। আজ অন্তত শোন আমার কথাটা, আজকের মতো এইখানে থেকে যা। ঠিক আছে। মেঘ তার মানিব্যাগ থেকে একটা সিম বের করে ফোনে ঢুকাতেই ফোন টিরিং টিরিং করে বেজে উঠল। হাজার হাজার মেসেজ, হাজার হাজার ফোন কল আসতে লাগলো মেঘের ফোনে। কিছুক্ষণের জন্যে ফোনটা মনে হয় ঘরটাতে ভূমিকম্প উঠিয়ে দিয়েছিল। প্রায় 10 মিনিট পর মেঘ একটা নাম্বার ডায়াল করে ফোন দিল। একবার রিং হতেই ওই পাশ থেকে রিসিভ হতেই বলতে লাগলো, ভাই, আপনি কোথায় আছেন এখন? আমাদের বলেন, আমরা আসতেছি। গত 5 বছর ধরে না তো আপনার কোনো খোঁজ পাচ্ছি, না তো আপনাকে ফোন দিয়ে পাচ্ছি। এইসব বাদ দে, আগে বল ওই দিকের কি খবর? আমি চলে আসার পর থেকে কি মিশন শুরু করেছিলি আরো নাকি? না ভাই, আপনি যাওয়ার পর গ্যাং থেকে সবাইকে চলে যেতে বলেছি, কারণ তাদেরও তো সংসার আছে, তাদের পরিবারের পেটেও তো খাবার জোটাতে হবে। ভালো করেছিস। আজকে সবাইকে ফোন দিয়ে বলে দে কালকের মধ্যে যেন সবাই আবার ডেরায় চলে আসে। আমি আবার ফিরে আসছি। সত্যি ভাই, আপনি ফিরে আসবেন আবার? আমি আবার ফিরে আসব। কাল সকালে তুই RS মেডিকেল হাসপাতালে চলে আসিস, আমি এইখান থেকে তোর সাথে চলে যাব। কেন ভাই, আপনি হাসপাতালে কি করেন? অসুস্থ নাকি আপনি? একটু আছি অসুস্থ।
আমি আসতেছি ভাই এখনই। তোর আসতে হবে না, তুই কালকে সকালে আসবি। আমি এখন রাখি, কালকে সকালে এসে ফোন দিস। এই বলে মেঘ সাথে সাথে তার ফোনটা কেটে দিল। দরজার দিকে তাকিয়ে দেখতে পেল খাদিজা দাঁড়িয়ে আছে। খাদিজাকে দেখে না চেনার ভান করে বলতে লাগলো, আপু, উনি কে আর এইখানে কি করে? কেন, এটা তোর ম্যাম, চিনিস না নাকি? আমি চিনবো কি করে? আর উনি আমার ম্যাম হতে যাবে কেন? আমি তো কোনো অফিসে চাকরি করি না যে উনি আমার ম্যাম হবে। মেঘ, এই শেষবারের মতো মাফ করে দাও আমাকে। তোমাকে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, আমার ভুল হয়েছে, প্লিজ মাফ করে দাও। আরে কে আপনি? আমার কাছে মাফ চাইছেন কেন? আমি তো আপনাকে চিনি না। আপু, ওনাকে বলেন আমার এখান থেকে চলে যেতে, আমার মাথা ব্যথা করছে। খাদিজা প্লিজ, তুমি চলে যাও। এখন যদি ওর সাথে কথা বলো তাহলে আরও শরীর খারাপ হতে পারে। তার চাইতে তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে, আমি বাইরে বসে আছি, যদি কিছু লাগে তাহলে বলবেন আমাকে। এখন কিছু লাগবে না, তুমি বাড়িতে চলে যাও। যদি দরকার পড়ে তাহলে আমরা এখানে আছি, আমরাই এনে নিতে পারবো। ঠিক আছে। খাদিজা চলে গেল। মেঘের বোন মেঘের কাছে গিয়ে বলতে লাগলো, কিরে, তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন? আমি বুঝতে পারলাম না। মেয়েটা তোর কাছে মাপ চাইতে এসেছে, তুই না চেনার ভান করে চলে যেতে বললি। আপু, এখন আর ওর মুখ দেখতে চাই না। আর কালকে সকালে আমি এখান থেকে চলে যাব। আমার কথা যাতে কেউ না জানে আমি কোথায় গিয়েছি, কি করি। ঠিক আছে, বলবো না। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে মেঘ তার ঔষধগুলো খেয়ে বেডে শুয়ে আছে। এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, কি রে, তুই নাকি আবার মাফিয়া জগতে ফিরে আসবি? এটা কি সত্যি নাকি? আমি ফিরে আসবো এটা বলেছে কে শুনি? আর আমার নম্বরই বা কোথায় পেয়েছিস? সব কিছুরই প্রমাণ আছে রে। হায় আয়, ফিরে আয়, তোকে মেরে তোর সাম্রাজ্য আমি গ্রহণ করব, দেখে নিস। আচ্ছা, দেখা যাবে, আগে আসি এরপর। এখন রাখলাম। ঠিক আছে, রাখ তাহলে। ছেলেটা ফোন কেটে দিল। মেঘ শুয়ে শুয়ে ভাবতেছে কে হতে পারে এটা, আর সে ফিরে যাবে এটাই বা কে জানালো তাকে। এইসব ভাবতেছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আকাশ ফোন দিয়েছে। ভাই, এখন কি খবর আপনার? শরীর ঠিক আছে তো আপনার? আমার শরীর ঠিক আছে, তবে একটা কথা, আমি যে মাফিয়া জগতে ফিরে যাব এটা তুই কাকে কাকে বলেছিস? এই কথা তো আমার পুরো গ্যাংয়ের লোক জানিয়েছি, বাইরের কেউ জানে না। কেন ভাই, কি হয়েছে? কিছু না, তোকে একটা নাম্বার দিচ্ছি, সকল কিছু ইনফরমেশন রেডি কর, আমি কালকে এসে দেখব। ঠিক আছে ভাই। মেঘ ফোনটা কেটে ঘুমিয়ে পড়ল। সকালে মামনির ডাকে ঘুম ভাঙলো মেঘের। চাচ্চু, ও চাচ্চু, আর কত ঘুমাবে, এখন ওঠো। এই তো মামুনি, উঠছি। তা তুমি কখন আসলে এখানে? আমি তো এসেছি একটু আগে। ঘড়ির দিকে তাকিয়ে দেখো, 4টা বেজে গেছে। সকালে আসার সময় আম্মু নিয়ে এসেছে আমাকে। ভালো করেছো তুমি এসে, শেষবারের মতো তোমাকে দেখে গেলাম। আবার কবে আসি কে জানে। কেন চাচু, তুমি কোথায় যাবে আমাকে বলো। আমি একটা কাজে বাইরে যাব কয়েকদিনের জন্য, তাই মামুনি, ছাত্রু তোমার সাথে দেখা করতে পারবে না, তুমি রাগ করো না। ঠিক আছে চাচু, তবে আসার সময় আমার জন্য কিন্তু চকলেট নিয়ে আসবে, মনে যেন থাকে। আম্মু, মনে থাকবে আমার। সকালে নাস্তা করে সবকিছু দিয়ে মেঘ চলে গেল সেই চিরচেনা ফেলে রাখা 5 বছর আগের ডেরায়। তবে এতদিন পর এসেছে, সেই আগের মতোই গন্ধ আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা। কিরে আকাশ, এইগুলো কি প্রতিদিন পরিষ্কার করে রেখে যায় নাকি কেউ? হ্যাঁ ভাই, আমাদের লোক আছে, সে এই সব কাজ করে এইখানে। আজকে তিনি ছুটি নিয়ে বাড়িতে গেছে, আমরা আসবো বলে তিনি ছুটি নিয়েছে। ভালো করেছিস। আর তোকে যে কালকে রাতে একটা নম্বর দিলাম, ওইটা কার? সকল কিছু ইনফরমেশন বের করেছিস নাকি? বের করেছি ভাই। আপনি আপনার রুমে গিয়ে ফ্রেশ হন, আমি সকল কিছু ডিটেলস নিয়ে আসতেছি। ঠিক আছে, আসো তাহলে।
আকাশ চলে গেল অন্য কেবিনে। একটা ফাইল নিয়ে এসে মেঘের হাতে দিল। মেঘ ভালো করে দেখতে লাগলো কে এটা। দেখা শেষ হওয়ার পর কাকে যেন ফোন দিয়ে বলল আসার জন্য। প্রায় 2 ঘন্টা পর একটা গাড়ি আসলো ডেরার বাহিরে। মেঘ তার কেবিন থেকে বের হয়ে দেখতে পেল ওই লোকটা চলে এসেছে। আচ্ছা রনি, মেহেদিকে তো তুই চিনিস তাই না? আর ওর ব্যাপারে সকল ডিটেলস আশা করি তোর কাছে আছে। জি ভাই আছে, তবে আপনি কি আবার সেই কালো জগতে প্রবেশ করেছেন নাকি? আমি আবার সেই কালো জগতে প্রবেশ করছি, আবার আগের মতো হয়ে যাব। এখন থেকে কাউকে ছাড় দেব না। যদি কোনো প্রয়োজন লাগে আমাকে ফোন দিবেন, আমি সর্বদা আপনার পাশেই আছি। এখন মেহেদিকে ফোন দিয়ে বল যে সে যেন নদীর পাড়ে এসে তোর সাথে দেখা করে। আমি তোর সাথে থাকবো এটা বলবি না, শুধু বলবি যে একটা কথা আছে, এর জন্য ডেকেছিস। ঠিক আছে ভাই, আমি এখনই ফোন দিয়ে বলতেছি তাকে চলে আসার জন্য নদীর পাড়ে। রনি তার ফোনটা বের করে মেহেদিকে ফোন দিয়ে বলে দিল চলে আসার জন্য। মেঘ আর রনি দুইজন মিলে চলে গেল নদীর পাড়ে। গিয়ে বসে আছে। কিছুক্ষণ পর একটা বাইকের শব্দ শোনা গেল। বাইকটা এসে সোজা মেঘদের গাড়ির সামনে দাঁড়ালো। বাইক থেকে নেমে মেহেদি রনির কাছে চলে গেল। কিছুক্ষণ পর রনি আর মেহেদি আসলো গাড়ির ভিতরে। মেঘকে দেখে মেহেদি চমকে উঠে বলতে লাগলো, কি ব্যাপার রনি ভাই, আপনি আমাকে ডেকে এনেছেন ওনার সাথে দেখা করতে নাকি? দেখা করানোর জন্য। ভাই আপনি কথা বলে নিন, আমি বাইরে আছি। ঠিক আছে রনি। রনি চলে গেল বাহিরে। এইদিকে মেঘ মেহেদির হাতটা খপ করে ধরে বলতে লাগলো, কিরে, বহুতবার বেড়েছিস তাই না? আবার আমাকে হুমকি দিয়ে বলিস যে আমাকে মেরে ফেলবি তাই না? এখন তোকে কে বাঁচাবে বলতো? কে বাঁচাবে মানে? রনি ভাই বাঁচাবে আমাকে। রনি ভাই প্লিজ আমাকে বাঁচান। মেহেদি সরি রে, তোর জন্য আমি চাই না কিছু মেয়ের জীবনটা নষ্ট হোক, তাই তুই ভাইয়ের কাছেই থাক, ভাই তোকে শাস্তি দিক। এখন তো আমি তোর সামনে আছি, মারবি না? মার আমাকে, আমিও দেখতে চাই তুই কিভাবে আমাকে মারিস। এই বলে মেঘ তার কোমর থেকে পিস্তলটা বের করে মেহেদির মাথায় পিস্তল ঠেকিয়ে বলতে লাগলো, এই পিস্তলে 2টা বুলেট আছে, তোর যদি ভাগ্য থাকে তাহলে বেঁচে যাবি, আর মরণ লেখা থাকলে তো হয়েছি। ভাই প্লিজ মাফ করে দেন, আমি আপনার সারা জীবন গোলামি করেই খাবো, তবুও আমাকে মাইরেন না। তোর মতো নর পশু রাখার কোনো ইচ্ছে নেই, তার চেয়ে ভালো হবে তুই মরে যা। এই বলে মেঘ ঠাস করে গুলি চালিয়ে দিল। সাথে সাথে মেহেদি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মেহেদিকে ধাক্কা দিয়ে বাহিরে ফেলে দিল মেঘ। আর রনি ভাই বলতে লাগলো, এই রনি, গাড়িতে ওঠ, এখন সোজা ডেরায় চলে যা। কিন্তু মেহেদির লাশটা এইখানেই ফেলে রেখে চলে যাবে নাকি? আজ থেকে খবরের হেড নিউজে লেখা থাকবে, মেঘ চৌধুরী আজকে দিনের বেলাও একজন মাফিয়ার ডান হাতকে খুন করেছে। এইসব বলবে, আশা করি বুঝতে পারছিস। ভাই বুঝতে পারছি, চলেন আপনাকে নামিয়ে দিয়ে এসে আমি আমার কাজ করব আবার। ঠিক আছে। রনি চলে আসলো ডেরায়। মেঘকে নামিয়ে দিয়ে সোজা চলে গেল এখান থেকে। রাতে মেঘ বিছানায় শুয়ে আছে, এমন সময় রনির ফোন কল। হ্যালো ভাই, আপনি কোথায় আছেন? এখন আপনার উপর বিপদ আছে, সাবধানে থাকবেন আপনি। কেন রনি, কি হয়েছে? কেউ কি আমার ক্ষতি করতে চেয়েছে নাকি? ভাই, শামীমের লোকেরা আসতেছে আপনাকে খুন করার জন্য। আমি আসবো নাকি আপনার ওইখানে? আরে তোর আশা লাগবে না, আমারই লোক আছে এখানে। এখন রাখি, পরে ফোন দিব আবার। ঠিক আছে ভাই, তাহলে রাখেন। মেঘ ফোনটা কেটে চলে গেল বাহিরে। আকাশকে ডাক দিয়ে বলতে লাগলো, এই আকাশ, কোথায় আছিস রে তুই? একটু তাড়াতাড়ি বাইরে বের হ, কথা আছে তোর সাথে। ভাই বলেন কি হয়েছে? আর আপনাকে না বললাম রেস্ট নিতে, এখন আবার উঠে আসলেন কেন? আমাকে ডাকলেই হতো। আমাদের মারার জন্য লোক আসছে, তুই রেডি থাকিস। আর আমাদের বাকি লোকদের বলে দে যে এমন ভাবে গুলি করতে যাতে তারা না মারা যায়। আপনি গিয়ে কেবিনে শুয়ে থাকেন, এই দিকটা আমরা দেখে নিতেছি। ঠিক আছে, ওরা আসলে আমাকে ডাক দিস, ওদের সাথে অনেক দিনের বোঝাপড়া বাকি রয়েছে। এই বলে মেঘ তার রুমে চলে গেল।
ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় বাহিরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বাহিরে গিয়ে দেখে সবাই যুদ্ধ করতেছে। মেঘ তার পিস্তলটা বের করে এলোপাথারি গুলি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে 20 জনকে মেরে মাটিতে ফেলে দিল। এবার বেঁচে আছে শুধু তাদের লিডার। ওর কাছে যেতেই মেঘ বলতে লাগলো, কিরে, তোর কয় বংশ? তাদের বল আসার জন্য। অসুস্থ শরীর নিয়েও তোর সাথে কথা বলছি, এটা ভাগ্যের ব্যাপার তোর। এখন মেইন কথায় আসি। তুই বল, এই 5 বছরে কয়টা মেয়ের জীবন নষ্ট করেছিস আর কয়টা মেয়েকে ধর্ষণ করেছিস? মেঘ, আমি এই সব কাজ করা বাদ দিয়ে দিয়েছি। আমি অন্য কাজ করব, এই সব কাজ করব না। চান্দু, এইসব বললে তো হবে না। আমি এখন থেকে যা বলবো তাই হবে, চিন্তা করিস না। এই বলে মেঘ ছেলেটার মাথায় গুলি করে দিল আর আকাশকে বলতে লাগলো, শোন আকাশ, তোকে একটা কাজ দিচ্ছি, ওই কাজটা ভালো মতো করবি। আর আমাদের যত গুপ্তচর আছে সবাইকে কাজে লাগিয়ে দে। ওরা যে তারও ইনফরমেশন আমাদের এনে দিতে পারে। ভাই, আপনার বলতে হবে না, আমি তাদের কাজে লাগিয়ে দিয়েছি। ওরা আমাকে প্রতিনিয়ত আপডেট জানাইতেছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি না হচ্ছে। ঠিক আছে, এভাবেই কাজ করতে থাক। আর শুনেছি কিছুদিন আগে ভারতের সীমানা ক্রস করে ইন্ডিয়ান মাফিয়া নাকি এসেছে আমাদের দেশ থেকে মেয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা কি সত্যি কথা নাকি মিথ্যা? ভাই, এটা মাঝ পথে পুলিশদের কাছে ধরা পড়ে যায়। পুলিশদের আমরা খবর দিয়েছিলাম। ও আচ্ছা, ভালো একটা কাজ করেছিস। আজকে তো রাত হয়ে গেছে অনেক, এখন গিয়ে ঘুমিয়ে পড়। সকালে থানায় যাব ভারতের মাফিয়া কিংকে দেখতে। ভাই, ওর কাছে গিয়ে কি হবে আমাদের? ওর কাছে গিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে চট্টগ্রাম শহরে যাওয়া, কারণ ওইখানে একজন মানবতার ফেরিওয়ালা মিল্টন সামাদ, সে নাকি রাস্তা অন্যান্য থেকে মানুষ নিয়ে তাদের কিডনি এবং জিনিস বিক্রি করে দেয়। পরে ওদের মৃত্যু হয়ে গেলে নতুন বাহানা খুঁজে ওদেরকে কবর দিয়ে দেয়। এটা কি সত্যি বলছিস নাকি মিথ্যা বলছিস? আগে সবকিছু প্রমাণ বের কর, এরপর ওর ব্যবস্থা নিচ্ছি আমি। ঠিক আছে ভাই, এখন ঘুমান গিয়ে, অনেক রাত হয়েছে। মেঘ চলে গেল তার কেবিনে। এদিকে আকাশ সকল খোঁজখবর নিতে লাগলো মিল্টন সামাদের ব্যাপারে। খোঁজখবর নেওয়া শেষ হতেই আকাশ তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মেঘ ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখে তার বন্ধু সৈকতের লাশ ঝুলতেছে। এটা দেখে মেঘ তাড়াতাড়ি করে সৈকতের লাশটা মাটিতে নামালো। আকাশের ঘুম ভেঙে গেল মেঘের ডাকে। হে আকাশ, তোরা কোথায় আছিস রে? তাড়াতাড়ি বের হ। সৈকতকে কে যেন মেরে এখানে রেখে গেছে। সৈকতকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে তাকে বাঁচানো যাবে না। ভাই, আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি গাড়িটা বের করে আনতেছি। সৈকতের অবস্থা খুবই খারাপ। এই বলে আকাশ গাড়িটা নিয়ে মেঘের কাছে চলে আসলো। সৈকত আর মেঘ পিছনে বসে আছে। সৈকতের মুখে অক্সিজেন মাস্ক লাগানো। 10 মিনিটের মধ্যে চলে আসলো হাসপাতালে। মেঘ চিৎকার করে ডাক্তারকে ডাকতে লাগলো, ডাক্তার, ডাক্তার আপনি কোথায়? তাড়াতাড়ি এইদিকে আসেন। মেঘের চিৎকারের শব্দে সকল ডাক্তার আর নার্স বাইরে চলে আসলো। ডাক্তার, আমার বন্ধুকে আপনারা বাঁচান। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখানে বসেন, আমরা দেখছি কি করা যায়। এই বলে ডাক্তার আর নার্স সৈকতকে নিয়ে অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকে গেল। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার বের হয়ে আসলো। মেঘ ডাক্তারের কাছে গিয়ে বলতে লাগলো, ডাক্তার, সৈকতের কি অবস্থা এখন? সে কি বেঁচে আছে নাকি মরে গেছে? সৈকত এখন বেঁচে আছে, উনি এখন আউট অফ ডেঞ্জার। একটু পর তাকে কেবিনে শিফট করা হবে, তখন আপনারা চাইলে দেখা করতে পারেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার, আমাদের বন্ধুকে বাঁচিয়ে এনে দেওয়ার জন্য। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের পেশাটা এরকম রোগীদের সেবা যত্ন করে। ডাক্তার চলে গেল। মেঘ চলে গেল সৈকতের যে রুমে রাখা হয়েছে ওই রুমে। মেঘ যেতেই নার্স বলতে লাগলো, দেখেন, ওনাকে বিরক্ত করবেন না, এখন উনি এখন ঘুমাচ্ছে, ওনাকে ঘুমাতে দেন, না হলে পরে ওনার বিপদটা আরো বেড়ে যাবে। ঠিক আছে নার্স, তবে আমি কি এখানে বসে থাকতে পারি? হ্যাঁ, বসে থাকেন, তাতে সমস্যা নেই,
রোগীর যখন জ্ঞান ফিরবে তখন আপনারা কথা বলতে পারবেন, এর আগে কোনো কথা বলবেন না। ঠিক আছে নার্স। নার্স চলে গেল। মেঘ চুপচাপ বসে আছে আর ভাবতেছে কে মারতে পারে এমন ভাবে। এসব ভাবতেছে তখন আকাশ কেবিনে প্রবেশ করলো। মেঘকে দেখে বলতে লাগলো, ভাই আপনি বাসায় চলে যান, এখানে থাকলে আপনার কষ্ট করতে হবে। আর সৈকতকে যারা মেরেছে তাদের সকলকে আমি খুঁজে বের করব। আজকের মধ্যে এই কথা দিলাম আপনাকে। ঠিক আছে, তুমি যখন এতবার বলছো তাহলে তোমার উপর ভরসায় রইলাম। এখন আমিও খাওয়া দাওয়া করে একটু গল্প করব। মেঘ খাওয়া দাওয়া করে তার ঔষধগুলো খেয়ে নিল। খাওয়া শেষ হতেই আকাশ প্রবেশ করলো কেবিনের ভিতর। ভাই খবর পেয়ে গেছো সৈকতকে কারা মেরেছে? শুধু একবার বল, কারা মেরেছে? ভাই ওই পাটোয়ারির লোক, সে কালো জাদু করতে পারে, এজন্য ওনার কাছে যে ওই যায় না কেন, উনি বশ করে নিজের আওতায় করে ফেলতে পারে। এখন তাই কথা হচ্ছে ওনার চোখের দিকে তাকানো যাবে না, চোখের দিকে তাকালে আমরা তার আওতায় চলে যাব। ও আচ্ছা, সে এখন কোথায় আছে? আমি তার সাথে দেখা করতে চাই, তুই একটু ব্যবস্থা কর। আর আমার জন্য কালো একটা সানগ্লাস নিয়ে আসবি, মনে থাকে যেন। জি ভাই, মনে থাকবে। রনি এসেছে আপনার সাথে কথা বলার জন্য। রনি ভাই ভিতরে আসেন। কেমন আছো ভাই? শরীর ঠিকঠাক আছে তো আপনার? হ্যাঁ, আমার শরীর ঠিকঠাক আছে, তবে তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু নিয়ে কি চিন্তিত আছিস নাকি? আমাকে বল, আমি সবকিছু সমাধান করে দিচ্ছি। আসলে ভাই, মায়ের অপারেশনে আরো 3 লক্ষ টাকা লাগবে অপারেশনটা করাতে। আমি যতটুকু পারছি দিয়েছি, আরো 3,50,000 টাকা লাগবে। আপনি কি আমাকে এই টাকাগুলো ধার দিতে পারবেন? পরে না হয় আমি ফিরিয়ে দেব। আরে তুই টাকা চিন্তা করিস কেন? কোন হাসপাতালে ভর্তি আছে আমাকে বল, আমি এক্ষুনি ওই হাসপাতালের অ্যাকাউন্টে সকল টাকা পাঠিয়ে দিচ্ছি। RK মেডিকেল কলেজ, ওই হাসপাতালে আম্মুকে ভর্তি করিয়েছি, যাতে কিছু টাকা ছাড় পাই আর কি। আচ্ছা, হাসপাতালে আমার বোন এবং দুলাভাই আছে, আমি তাদেরকে বলে দিয়েছি অপারেশনটা শুরু করতে। তোর আর টাকা দিতে হবে না, তুই হাসপাতালে চলে যা। ঠিক আছে ভাই, আপনি থাকেন তাহলে, আমি গেলাম। রনি চলে গেল। এইদিকে সৈকতের জ্ঞান ফিরতেই মেঘ বলতে লাগলো, কিরে, তোর কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, তবে আপনি আমাকে এইখানে আনলেন কি করে? আমি তো আমার বাসায় ছিলাম, তখন পলাশ আমার স্ত্রীকে ভয় দেখিয়ে সবকিছু নিয়ে যায় আমার ঘর থেকে। আমি যখন বাধা দিতে যাব এমন সময় সে আমার বুকে 5টা গুলি করলো। এরপর আর কিছু মনে নেই। পলাশের নাম্বারটা আছে নাকি তোর কাছে? আছে, তবে ভাই সে কি আর এখন আগের সিম চালাবে না? নিশ্চয়ই সে নতুন সিম কিনেছে। সেটা আমি জানি রে, তুই আগের নাম্বারটা দে, বাকিটা আমি দেখছি কি করা যায়। সৈকত মেঘকে ফোন নাম্বারটা দিয়ে দিল। মেঘ কাকে যেন ফোন দিল। নাম্বারটা দিতেই 10 মিনিট পর ওই পাশ থেকে আবার ফোন কল আসলো। মেঘ রিসিভ করতেই বলতে লাগলো, ভাই এখন সে RS মেডিকেল কলেজ হাসপাতালে আছে, আপনি যান তাড়াতাড়ি। ঠিক আছে, রাখি এখন। মেঘ ফোনটা রেখে রনিকে ফোন দিল তাড়াতাড়ি। ওই পাশ থেকে রনি ফোনটা রিসিভ করতেই বলতে লাগলো, শোন মন দিয়ে আমার কথা, পলাশ হাসপাতালে আছে, তুই তোর মায়ের দিকে ভালোভাবে খেয়াল রাখিস। আর পলাশকে দেখলেই আমাকে ফোন দিবি, আমি চলে আসবো, খুব কাছে আছি। ভাই পলাশ তো আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি ওর সামনেই গাড়িটা পার্কিং করেছি। এখন কি করব? পলাশকে কি ধরে ফেলবো নাকি? না, এখন আর কোনো দরকার নেই, তুই শুধু ওর পেছনে পেছনে থাক আর দেখ সে কি করে, বাকিটা আমি এসে দেখছি। ঠিক আছে ভাই, আসেন তাহলে। মেঘ চলে আসলো RS মেডিকেল কলেজ। আমি যেতেই আপু, কিরে তুই এখানে কি করিস হঠাৎ? আপু, তোমাকে তো ফোন দিয়ে বলেছিলাম রুগীটাকে দেখতে, দেখেছো নাকি? দেখছি, তবে তোর দুলা ভাই অপারেশন করতেছে। আর পলাশকে চিনিস নাকি? চিনি, তবে আমি যে পলাশের কথা বলছি, দেখো তো এইটা নাকি? এটা ওই, ওনাকে জেলে নিয়ে গেছে, মাদক পাচারের সাথে ধরা পড়েছিল একটু আগে। সত্যি বলছো আব্বু নাকি মিথ্যা? তোর কাছে মিথ্যে বলতে যাব কেন তুই বল? মিথ্যে বলে এইখানে আমার কি লাভ? আমি তো আমার লাভ লস কোনোটাই দেখতেছি না। আচ্ছা, তুমি কাজ করো তাহলে, আমি
থানা থেকে আসছি। এই বলে মেঘ চলে গেল থানায়। গিয়ে দেখতে পেল যে পলাশকে লকআপে ঢুকিয়ে রেখেছে। মেঘকে দেখে থানার ওসি চেয়ার থেকে উঠে এসে বলতে লাগলো, ভাই আপনি এখানে কি করেন? আমি এখানে কি করি এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে পলাশকে আমার চাই। কিন্তু ভাই তাকে আদালতে তুলতে হবে কালকে। এখন যদি আপনাকে দিয়ে দিই তাহলে আদালত থেকে আমার চাকরিটা নিয়ে নেবে। আপনার চাকরি নিয়ে ভাবতে হবে না, আপনি শুধু এক কাজ করেন, পলাশকে আমার হাতে তুলে দেন। আমি আদালতে কালকে নিয়ে আসবো পলাশকে। ঠিক আছে ভাই, চলেন তাহলে। ওসি পলাশকে মেঘের হাতে তুলে দিল। মেঘ পলাশকে নিয়ে সোজা ডেরায় চলে আসলো। পলাশকে দেখতে পেয়ে আকাশ তো বেশ খুশি। ভাই এই শালাকে কোথায় পাইছেন? এই শালাকে না পুলিশে ধরে নিয়ে গেছে? থানা থেকে নিয়ে এসেছি, এখন এই শালাকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেল, আর আমার বক্সটা নিয়ে আয় একজন। এই নেন ভাই আপনার বক্স। রাখ এইখানে। বক্সটা রেখে মেঘ একটা চেয়ার টেনে পলাশের বরাবরই বসলো আর বলতে লাগলো, তোর ক্ষতি করেছিলাম আমরা, তাহলে তুই সৈকতকে মারলি কেন এটা বল। আর ওর ঘর থেকে সবকিছু চুরি করে কোথায় নিয়ে গেছিস? পলাশ কোনো কথা বলছে না। এটা দেখে মেঘ বক্স থেকে কাটারটা বের করে পলাশের এক পায়ের আঙ্গুল সব কেটে ফেলে দিল, আর ওইখানে গুঁড়া মরিচ আর লবণ দিয়ে দিল। পলাশ চিৎকার করতেছে। মেঘ আবারও জিজ্ঞেস করলো, কিরে সত্যি কথা বলবি নাকি আরেক পায়েরও এই অবস্থা করব? না ভাই প্লিজ, আর কাটেন না। এমনিতে এক পায়ে যন্ত্রণায় ভালো লাগছে না, আরেকটা কেটে ফেললে তো ভাই মরে যাব। তাহলে ভালোই ভালো উত্তরটা দিয়ে দে দেখি। আমি রাসেলের কথায় এই কাজটা করতে বাধ্য হয়েছি। রাসেল আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, এখন সে যা বলবে আমার তাই করতে হবে, না হলে রাসেল আমার মেয়েকে মেরে ফেলবে। তোর মেয়েকে নিয়ে চিন্তা করিস না, তুই আদালতের ফাঁসির আসামি, এটা তুই ভালো করেই জানিস। এখন তুই বল তোর জন্য কি উপকার করতে পারি। এক সময় তো তুই আমার গ্যাংয়ের হয়ে কাজ করতি। ভাই আপনি প্লিজ আমার মেয়েকে বাঁচান। আমি মরে গেলেও সমস্যা নাই, আমার স্ত্রী এবং মেয়ে সুখে থাকবে। তুই মরে গেলে যে তোর মেয়ে এতিম হয়ে যাবে, আর তোর বউ বাচ্চা খাবার কোথায় থেকে পাবে সেটা চিন্তা করেছিস? আপনার গ্যাংয়ের হয়ে যখন কাজ করতাম তখন কিছু টাকা দিয়ে একটা কাপড়ের দোকান দিয়েছিলাম। এখন ওই বড় হয়েছে অনেক, ওইখান থেকেই যা টাকা আসে আমার বউ বাচ্চা খেয়ে থাকবে। এই কথা, তাহলে ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোর মেয়ে কালকে তোর বাসায় পৌঁছে যাবে। চল তোকে থানায় দিয়ে আসি। ও আরেকটা কথা মনে পড়ে গেছে। জি ভাই বলেন, কি কথা? তুই তো রেড গ্যাংয়ের হয়ে কাজ করতি, এখন কি হয়েছে ওই গ্যাংয়ের? রেড গ্যাং এখন বাইরের দেশে মেয়ে পাচার করে, ঢাকা মতিঝিল থাকে সে এখন, আর তাকে চাইলেও ধরা যায় না। আমরা যাওয়ার সাথে সাথেই সে কোথায় যেন চলে যায়। ও এই ব্যাপার, আচ্ছা দেখি সে কতটুকু যেতে পারে। এই বলে মেঘ পলাশকে নিয়ে থানায় দিয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে মিশনের জন্যে রেডি হয়ে চলে গেল মতিঝিল রেড গ্যাংয়ের বাড়িতে। চুপি চুপি তার বাসায় ঢুকে গেল। বাসার ভিতরে ঢুকতেই রেড গ্যাংয়ের লিডার বলতে লাগলো, কে রে তুই, আর এইখানে কি করিস? আগে তো কখনো দেখি নাই তোকে এইখানে। আমি কে সেটা পরে জানতে পারবি, এখন কথা হচ্ছে তুই আমার সাথে যাবি, এটা আসল কথা। যেখানে নিয়ে যাই সেখানে যেতে হবে তোর। আর না গেলে কি করবি শুনি? না গেলে সোজা উপরে পাঠিয়ে দেব। এটা বলতেই রেড গ্যাংয়ের লিডার তার ঘরের লাইটটা জ্বালালো। সামনের চেয়ারে বসে আছে মেঘ। মেঘকে দেখে কিছুটা আতঙ্কিত হয়ে বলতে লাগলো, মেঘ তুই এইখানে? আরে 5 বছর পর ফিরে আসলাম, চিনে ফেললি নাকি? যাক, চিনে ফেলেছিস ভালোই হয়েছে। এখন সোজা কথায় আসা যাক। পলাশের মেয়েকে বল ছেড়ে দিতে, না হলে এইটা দেখেছিস, এক্ষুনি গুলি করে তোর বুক ছাঁচড়া করে ফেলবো। ঠিক আছে বলতেছি, তবে আমাকে মারিস না প্লিজ। আমি তোর সব কথা শুনবো, তুই যা বলবি তা অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে, দেখি কতটা পালন করতে পারিস। এখন তোর লোকের ফোন দিয়ে বলে দে যে পলাশের মেয়েকে পলাশের বাড়িতে দিয়ে আসতে।
মেঘের কথা শুনে রেড গ্যাং তাই করলো। তার লোকদের ফোন দিয়ে বলে দিল যে পলাশের মেয়েকে তার বাসায় দিয়ে আসতে। ভাই বলে দিয়েছি, কিছুক্ষণ অপেক্ষা করেন, তারা দিয়ে আসবে। তারা দিয়ে আসুক, বাকি কথাগুলো সেরে ফেলি না হয়। তোর অ্যাকাউন্টে যত টাকা আছে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে। ভাই আবার অ্যাকাউন্টে টাকা আসবে কোথায় থেকে? আবার অ্যাকাউন্ট তো ফাঁকা। তুই কি ভেবেছিস আমি গ্যাং ছেড়ে দিলেও কিছুই খবর জানবো না? এই 5 বছরে যতগুলো অন্যায় কাজ করেছিস সবগুলোর হিসাব নিব আজকে। এই আকাশ, ভেতরে আয় তো। আকাশ ভিতরে গিয়েই রেড গ্যাংয়ের লিডারকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, সবুজ, তুই এইখানে? কিরে আকাশ, এই শালাকে চিনিস নাকি? জি ভাই, ও আমাদের দলের হয়ে কাজ করত। ওরে ফোন দিয়েছিলাম অনেকবার, কিন্তু কেটে দিয়েছে। সেটা তো জানি, কেন কাটলো? এখন কথায় আসি, টাকা দিবি কিনা বল। ভাই আমার কাছে সত্যি টাকা নাই, প্লিজ আমাকে ছেড়ে দেন। রেড গ্যাং লিডারের মুখে এমন কথা শুনে মেঘ রাগে তার পুরো মুখ লাল হয়ে গেল। এটা দেখে রেড গ্যাংয়ের লিডার কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, ভাই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন, আমি এখনই সব টাকা পাঠিয়ে দিতেছি। রেড গ্যাং লিডারের মুখে এই কথা শোনার সাথে সাথে ওর 2 হাঁটুর গিরা বরাবর দিল 2টা গুলি করে। রেড গ্যাংয়ের লিডার জোরে চিৎকার করে মাটিতে পড়ে গেল। ভাই আমি আপনার পায়ে পড়তেছি, ভাই প্লিজ আমাকে মাফ করে দেন, আমি আর কখনোই এমন কাজ করব না। তুই বেঁচে থাকলে তো করবি। তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে সকল টাকা পাঠিয়ে দে, 1 পয়সাও যাতে তোর অ্যাকাউন্টে না থাকে। এটা দেখবি আকাশ তুই। ঠিক আছে ভাই। মেঘ তার পকেট থেকে একটা সিগারেট ধরিয়ে খেতে লাগলো। রেড গ্যাংয়ের লিডার তার সকল টাকা পয়সা দিয়ে দিল মেঘের অ্যাকাউন্টে। আকাশ টাকার পরিমাণ এত কম দেখে বলতে লাগলো, ভাই, গত 5 বছরে এমন কোনো দিন নাই যে এই শালা মেয়ে পাচার বা অন্যান্য কাজে ছিল না, কিন্তু আপনাকে যে টাকা দিয়েছে এইখানে তো খুবই কম টাকা। আমার মনে হয় আরো অন্যান্য ব্যাংকে তার টাকা আছে। কিরে, আবার গুলি খাওয়ার জন্য এমন করছিস নাকি? না হয় ভাই প্লিজ, আমি সব টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেছি, তবুও মারবেন না আমাকে। সবাই এই মেঘ নামটা এক ডাকে চেনে, আর তুই কিনা আমার লোক হয়েও চিনতে পারলি না আজ পর্যন্ত আমাকে। আগে হয়তো সবাইকে মাফ করেছি, কিন্তু এখন কি আর মাফ করা যায় তোকে? এখন আর মাফ করব না। তাড়াতাড়ি কর, আমার হাতে সময় নেই। রেডের পর যে সকল ব্যাংকে টাকা ছিল সব টাকাই মেঘের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল। মেঘ টাকাগুলো পেয়ে রেড গ্যাংয়ের লিডারের মাথায় পিস্তল ঠেকিয়ে বলতে লাগলো, আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, এখন এই পাপ থেকে মুক্তি পাওয়ার ইচ্ছে হয়েছে। সমাজে কিছু লোক আছে, তাদের শেষ করে ভালো হয়ে যাব। আল্লাহ আপনি সহায় হন। এই বলে মেঘ গুলি করে দিল। যাক, ভালোই হলো। এখন মেঘ তার গাড়িতে বসে আছে, ওইদিকে আকাশ তার ঘরে কি যেন খোঁজাখুঁজি করে বাহিরে এসে মেঘকে বলতে লাগলো, ভাই, এই শালাকে মেরে তো কোনো লাভ হলো না। ওর গুপ্ত ঘরে প্রায় 700+ মেয়ে হবে রাখা আছে। আরও কোন কোন জায়গায় রাখা আছে সবকিছু জানার দরকার ছিল, এরপর মারার দরকার। এইসব চিন্তা করিস না, এই সব কিছু বের হয়ে যাবে। আগে তুই এক কাজ কর, তোকে একটা চাবি দিচ্ছি, এই চাবিটা নিয়ে লালবাগ কেল্লার উল্টো পাশে গিয়ে দেখবি একটা ঘর আছে। ওই ঘরে থাকলেও থাকতে পারে, কারণ ওই ঘরটা আমি আর ও ছাড়া অন্য কেউ জানতো না। ও আচ্ছা, ঠিক আছে, আপনি ডেরায় যান, আমি না হয় দেখে আসি গিয়ে ওইখানটা। যা। আকাশ চলে গেল। মেঘ তার গাড়িটা নিয়ে সোজা ডেরায় চলে আসলো। এমন সময় মেঘের বোনের ফোন। কলটা রিসিভ করে কানের কাছে নিতেই ওই পাশ থেকে বলতে লাগলো, চাচ্চু, ও চাচ্চু, তুমি কোথায়? কখন আসবে তুমি? এই তো চাচ্ছু, আমি কাজে আছি, 2 দিন পর আসবো। চাচ্ছু বুঝি মন খারাপ? তোমার সাথে কথা নাই আমার, যাও। এই বলে মামনি ফোনটা কেটে দিল। মেঘ আবার ফোন দিতেই এবার তার বোন ধরে বলতে লাগলো, কিরে, তুই কোথায় আছিস রে? তাড়াতাড়ি বাসায় আয়, এইদিকে একটা সমস্যা হয়ে গেছে। কালকে সকালেই বাসায় আসবি তুই।
ওইখানে আবার কি সমস্যা হয়েছে? ওইখানে তো কোনো সমস্যা হবার কথা না। তাহলে সমস্যা হবে কেন? আচ্ছা, আমি কাল সকালে তোমাদের বাসায় আসছি। নাই, এখন রাখি তাহলে, অনেক রাত হয়েছে। রাখো। ফোনটা কেটে মেঘ তার রুমে এসে সবকিছু পাল্টে ঘুমিয়ে পড়ল। সকালে আকাশের ডাকে ঘুম ভাঙল মেঘের। ভাই, আপনার ধারণাই ঠিক ছিল। ওই বাড়িতে ওই মেয়ে রাখা ছিল। আমাদের লোকদের কাজে লাগিয়ে দিয়েছি, তারা সবাই সব মেয়েদেরকে তাদের বাসায় পৌঁছে দিতে গেছে। ভালো কাজ করেছিস। খাওয়া দাওয়া করে নে তোরা, আমি একটু বাসা থেকে ঘুরে আসছি। ঠিক আছে, যান তাহলে। আর বুলেট প্রুফ গাড়িটা নিয়ে যাবেন, যাতে কেউ আপনার ক্ষতি না করতে পারে। ওইসব নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমার জানাই আছে কি করতে হবে কি না করতে হবে। মেঘ উঠে ফ্রেশ হয়ে গাড়িটা নিয়ে সোজা তার বোনের বাসায় চলে গেল। কলিং বেল দিতেই মামুনি এসে দরজা খুলে দেখে মেঘ দাঁড়িয়ে আছে। মেঘকে দেখে মুখটা বেঁকিয়ে চলে গেল ওইখান থেকে। মেঘও চলে আসলো তার বোনের কাছাকাছি। কি হয়েছে আপু, এত জরুরি আসতে বললে যে? বস এখানে। সকালে কিছু খাইছিস নাকি আগে বল। না খাইনি, তবে খাবো পরে। এখন বলো কি হয়েছে? তোর বিয়ে ঠিক করেছে আব্বু। আশা করতেছি যে তোদের বিয়েটা সামনের সপ্তাহে দিয়ে দিবে। জানা নেই বলা নেই বিয়ে ঠিক করলেই হবে নাকি? আমি তো এখন পর্যন্ত মেয়েকেই দেখিনি। মেয়ে যদি আমার পছন্দ না হয় তাহলে আমি বিয়ে করতে যাব কেন? মেয়েটা অনেক সুন্দর আছে রে, তবে তুই আগে দেখেছিস এবং পছন্দও করিস, এর জন্যই ওই মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছে। এখন তুই বল, কবে বিয়ে করবি? এইসব বিয়ে টিয়ে নিয়ে এখন আমি কোনো চিন্তা করছি না, এটাই ফাইনাল। তোমরা যা খুশি করতে পারো। আমরা তো চাইলে তোর সাথে বিয়ে করিয়ে দিতে পারি, কিন্তু তোর অনুমতি ছাড়া বিয়ে করাবো না। তার জন্যই ফোন দিয়ে তোকে ডেকে এনেছি। আচ্ছা সত্যি করে বলো তো, মেয়েটা কেমন? মেয়েটা হচ্ছে একটু গন্ডি টাইপের, মাঝে মধ্যে মারামারি করে এই আর কি। তবে চিন্তা নেই, আমার ভাই সব ঠিক করে নিবে, তাই না? আমাকে তো বলদ পেয়েছো, এর জন্য ভুলভাল বলে গলায় একটা ঝুলিয়ে দিতে চাইছো। আমি কি বুঝি না নাকি? বুঝে যখন গেছিস তবে ঝুলে যা, সমস্যা কি? আমরা তো আছি, যেটা প্রয়োজন হবে সব দিয়ে দিব তোদের। আমার কিছুই লাগবে না, শুধু লাগবে আমার মামুনিটাকে। এই বলে মেঘ মামুনিকে কোলে নিয়ে তার হাতে একটা চকলেট দিয়ে কথাগুলো বলতো। আচ্ছা তোমরা বিয়ের ব্যবস্থা করো, এবার না হয় বিয়েটা করেই ফেলবো। সত্যি বলতেছিস তো? আবার পরে মানা করবি না তো? না না, আর পরে মানা করবো না। তোমরা বিয়ের দিন তারিখ ঠিক করো, আমি গেলাম এখন। খাবার খেয়ে যা, সকালে তো মনে হয় কিছুই খাস নাই। তোর পছন্দের মাছ রান্না করেছি। তাহলে তো খেয়েই যেতে হচ্ছে, তাড়াতাড়ি খাবার দাও। মেঘ খাবার খেয়ে সোজা তার ডেরায় চলে গেল। গিয়ে দেখে আকাশ বসে বসে কি যেন ভাবতেছে। কি রে আকাশ, তোর মন খারাপ নাকি? না ভাই, এমনি ভালো লাগছে না। তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, চল মেডিসিন নিবি এখন। খাবার খেয়েছিস নাকি? খাইছি। আকাশকে নিয়ে মেঘ তার কেবিনে চলে গেল। অন্যদিকে খাদিজা বসে আছে রুমে। আজকে 5 দিন হলো কিচ্ছু খাচ্ছে না। এমন সময় খাদিজার বাবা রুমে প্রবেশ করলো। মারে এবার অন্তত খেয়ে নে। আর তোর জন্য একটা সুখবর আছে, খাবারগুলো খাইলে এরপর বলবো সুখবরটা। আগে বলো, এরপর না হয় খাবো। তোর আর মেঘের বিয়ে ঠিক করেছি, খুশি তো এখন? সত্যি বলতেছো নাকি মিথ্যা বলতেছো? তুই চাইলে মেঘের বাসায় ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারিস। এখন খাবার খেয়ে নে। খাদিজা খাবার খাচ্ছে আর তার বাবার সাথে কথা বলতেছে। এমন সময় খাদিজা বলে উঠল, আচ্ছা আব্বু, তোমার কি আম্মুর কথা একদমই মনে পড়ে না নাকি? খাদিজার বাবা কিছু বলল না, চুপচাপ খাদিজাকে খাইয়ে দিতে লাগলো। কি হলো, কিছু বললে না যে? মনে পড়লেও তো কিছু করার নাই। তোর মাই আমাকে ভুল বুঝে চলে গেছে। ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আসে নাই। সে আর আসবে না বলেছে। এই বলে খাদিজার বাবা উঠে চলে গেল। অন্যদিকে মেঘ তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দেখতে দেখতে 10 দিন কেটে গেল। রাতে মেঘ তার কেবিনে শুয়ে আছে, এমন সময় আকাশ আসলো আর বলতে লাগলো, ভাই অনেক তো হলো,
এবার না হয় করে ফেলেন। আমি আবার কি করব? এবার না হয় বিয়েটা করে ফেলেন। মেয়ে পছন্দ থাকলে বলেন, আমরা কথা বলে দেখি। বাসা থেকে মেয়ে পছন্দ করেছে, তাদের তো আর মানা করতে পারি না, তাই না? তবে শুনেছি এই সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে নাকি সব ঠিক হবে। যাক, শুকুর আলহামদুলিল্লাহ, অবশেষে একটা বিয়ে খেতে পারবো। অনেক বছর হয়ে গেছে বিয়ে খাই না কারো। আপনারটা দিয়ে শুরু করব। হুম, ওই দিকের কি খবর ওইটা বল আগে। মিশন আছে নাকি আমাদের আর কোনো? না ভাই, এখন আর শত্রুপক্ষ আসে না বাহিরের দেশ থেকে। আপনার বিয়েটা নিশ্চিন্তে খেতে পারবো। ঠিক আছে, খাস। এখন এক কাজ কর, গিয়ে ঘুমিয়ে থাক, রাত তো হয়ে গেছে অনেক। আপনিও ঘুমিয়ে থাকেন। আকাশ চলে গেল। মেঘও তার বিয়ের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। সকালে মেঘের ঘুম ভাঙলো ফোন কলে। রিসিভ করতেই ওই পাশ থেকে মেঘের আব্বু বলতে লাগলো, কিরে মেঘ, কোথায় আছিস এখন? বাসায় আসবি না নাকি? এই তো আব্বু, আছি কাজে। আর এখন বাসায় গিয়ে কি করব? কোনো কাজ কাম নেই ওইখানে। তোর বিয়ে ঠিক করেছে এটা জানিস না নাকি? জানি, আপু বলেছে আমাকে। এখন বলো কবে আসতে হবে আমাকে? আজকেই আসতে হবে তোর। তোর বিয়ের আজকেই দিব, কোন অনুষ্ঠান ছাড়াই। এটা কি করে হয়? আমার এত এত লোক, তারা আমার বিয়েতে মজা করবে ভেবে রেখেছে, আর তুমি বলছো অনুষ্ঠান ছাড়াই বিয়ে হবে? এটা হয় না আব্বু। হবে না কেন? তোর কি ইচ্ছে সেটা বল আগে। আমি চাই অনুষ্ঠান করে বিয়ে হোক। আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠান করেই বিয়ে হবে, তবে এটা আজকে রাতেই হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আজকে রাতে এত আয়োজন কিভাবে করা হবে? কমিউনিটি সেন্টারে সবকিছু আয়োজন করা আছে, শুধু কাজই আসবে আর বিয়ে করিয়ে দিবে তোদের। কিন্তু আব্বু, এখন যদি আমি বিয়ে না করি তাহলে কেমন হবে? বিয়ে করবি না মানে? এইসব কি বলতেছিস? কি আর বলবো, আমি বিয়ে করব না আজকে। আমি আরো 2 বছর পর বিয়ে করব। আম্মু গো, তোমার জামাই নাকি আরেকটা বিয়ে করবে বলছে। এইদিকে আসো, দেখো তোমার জামাই কি বলে। এই বলে রাশেদ চৌধুরী মেঘকে দিল এক দৌড়ানি। মেঘ গিয়ে তার রুমে দরজা লাগিয়ে দিল। রাতে সবাই কমিউনিটি সেন্টারে বসে আছে, কনে পক্ষ এখনো আসে নাই। এটা দেখে মেঘ বলতে লাগলো, আব্বু, মেয়ে তো আসেনি। মেয়ের কি এই বিয়েতে অমত আছে নাকি? তোর বিয়ে তো আগেই হয়ে গেছে, তোর বউ তোর পাশেই বসে আছে। আমি তাকিয়ে দেখি খাদিজা আমার পাশে বসে আছে। আপু, খাদিজা আমার বউ? আমি খাদিজা, তোর বউ। না, এটা হতে পারে না। আমি এই বিয়ে মানি না। আমি এই শাকচুন্নির সাথে বাসর করব না। কি? আমি শাকচুন্নি? খাদিজা আর মেঘের পরিবার আরো আগেই বাসায় চলে এসেছে। রাতে খাদিজা খাটের উপর বসে আছে। মেঘ খাদিজার পাশে গিয়ে বসতেই খাদিজা তার বালিশের নিচ থেকে ছুরিটা বের করে মেঘকে বলতে লাগলো, আমি শাকচুন্নি তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি কে শাকচুন্নি। এই খাদিজা মেঘকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। মেঘের হাত পা খাটের সাথে বেঁধে বলতে লাগলো, এবার চান্দু আমি তোমাকে দর্শন করব। এখন কোথায় যাবে তুমি? খাদিজা এখনো মেঘকে দর্শন করবে। আপনাদের আর কিছু শোনা লাগবে না, আপনারা চোখ বন্ধ করে চলে যান। আর গল্পটা কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন। ধন্যবাদ।